ড্রয়িং রুমে দুজন মহিলা থমথমে মুখে বুকে হাত গুজে সোফায় বসে আছে। সেদিকে এগিয়ে গিয়ে উৎসাহ নরম কণ্ঠে বলল, মা, ছোট মা। দুজনে নিশ্চুপ। উৎসাহ পুনরায় বলে উঠল, তোমাদের বৌমা নিয়ে এসেছি। এবার মহিলা দুজন বোরখা হিজাব পরিহিত, গোলগাল মুখের ফর্সা মেয়েটির দিকে তাকালো থমথমে মুখ নিয়েই। উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, বেশ তো, অনেক বাহাদুরির কাজ করেছ মা, আমাকে ভুল বোঝো না। হঠাৎ করে হয়ে গেছে, তাই কাউকে বলার সময় পাইনি। পাশ থেকে মিতা ইয়াসমিন বলে উঠলেন, আমাদের পারমিশনের কোনো প্রয়োজন নেই, বড় হয়েছ, যা ভালো বুঝবে তাই করবে, আমাদের পারমিশন কেন নিতে যাবে? ছোট মা, তোমাদের পারমিশন ছাড়া কখনো কি আমি কিছু করেছি বলো? আর যেহেতু করেছি তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। কোনো এক্সপ্লেন শুনতে চাই না আমরা, নিজের বউকে নিয়ে ঘরে যাও। অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছ, তোমাদের বিশ্রামের প্রয়োজন। বলেই উর্মিলা আর মিতা হনহন করে উপরে চলে গেল। উৎসাহ কোমরে দুহাত গুজে অসহায়ভাবে সেদিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলল। যিনি মাথা নিচু করে মনে মনে বলল, আমার সম্মান বাঁচাতে গিয়ে উনি নিজের পরিবারের কাছে খারাপ হয়ে গেলেন, আমার জন্য কেন সবে এত কষ্ট পায়, সব দোষ আমার। উৎকর্ষ দেয়ালে হেলান দিয়ে উৎসাহ আর জিনির দিকে তাকিয়ে আছে। এমন সময় সদর দরজা দিয়ে একজন পাতলা গড়নের রূপবতী মেয়ে ভিতরে প্রবেশ করল। ভুরু কুঁচকে সামনে বোরখা পরিহিত মেয়েটাকে দেখে গম্ভীর গলায় বলল, ও তুমি তাহলে সেই মেয়ে যাকে আমার ভাইয়া আমাদের না জানিয়ে বিয়ে করে এনেছে? কণ্ঠটা কানে যেতে যিনি তরাক করে পিছু ঘুরল। উৎসাহ আর উৎকর্ষ পিছনে তাকালো। জিনির মুখ দেখতেই মেয়েটির কপালের ভাঁজগুলো সব মিলে গিয়ে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে দুহাত মেলে ছুটে আসতে আসতে বলল, জিনি। জিনি অবাকতার কণ্ঠে বলল, উষা। উষা দৌড়ে এসে জিনিকে জড়িয়ে ধরল। জিনিও হাসি মুখে উষাকে জড়িয়ে ধরল। উৎসাহ আর উৎকর্ষ হতভম্ব হয়ে ওদের দিকে তাকালো। জিনি আর উষা এখনো নিজেদের জড়িয়ে ধরে আছে। উৎকর্ষ কপাল কুঁচকে উষাকে উদ্দেশ্য করে বলল, তুই মেয়েটাকে চিনিস? উষা জিনিকে ছেড়ে দিয়ে উৎকর্ষের দিকে তাকিয়ে বলল, অবশ্যই চিনি, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি চিনব না? তার মানে এই মেয়েটাই তোর সে জুলিয়েট? হ্যাঁ, কোনো সন্দেহ? উৎকর্ষ শান্ত চোখে ওর দিকে তাকালো। তা দেখে উষা চোখ সরিয়ে নিল। উৎসাহ বলল, উষা, ওকে ছেড়ে দে, অনেক জার্নি করেছে, বিশ্রামের প্রয়োজন। উষা মুচকি হেসে জিনিকে ছেড়ে দিল। উৎসাহ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উষা জিনির কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি হলো, যা ভাইয়ের পিছন পিছন। জিনি নিজেকে ধাতস্থ করে সিঁড়ি দিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, তার মানে উনি উৎসাহ ভাইয়া? উষা সিঁড়ির দিকে পা বাড়াতেই উৎকর্ষ গম্ভীর গলায় বলল, কোথায় গিয়েছিলি? উষা মাথা ঘুরিয়ে বলল, একজনের সাথে দেখা করতে। সে একজনটাকে? আপনাকে কেন বলতে যাব? উৎকর্ষ ক্ষুব্ধ চাহনিতে উষার কাছাকাছি এসে দাঁতে দাঁত চেপে বলল, খুব সাহস বেড়েছে না তোর? পিঠে একদম সোজা করে দিব। একটা বান্ধবী ডেকেছিল, তার জন্য গিয়েছিলাম। তাতে এত রাগ দেখানোর কি আছে? উৎকর্ষ রাগত স্বরে বলল, বান্ধবীটা যেন বন্ধু না হয় সেটা মনে রাখিস। বলেই উৎকর্ষ পকেটে এক হাত গুজে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ওর যাওয়ার দিকে তাকে উষা মুচকি হাসল। জিনি উৎসাহের রুমে গিয়ে প্রবেশ করে আশেপাশে চোখ বুলিয়ে নিল। ওকে আসতে দেখে উৎসাহ ওর লাগেজটা ওয়ার্ড্রোবের কাছে রেখে বলল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। যিনি লাগেজ থেকে একটা ল্যাভেন্ডার কালারের সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে ঢুকে গেল। উৎসাহ ব্যালকনিতে গিয়ে রিফাতের সাথে কাজ সম্পর্কিত কথাবার্তা বলতে লাগলো। কিছু সময় পর যিনি ওর পিছনে এসে বলল, আমার হয়ে গেছে, এখন আপনি ফ্রেশ হয়ে নিন। উৎসাহ ফোন কেটে পিছনে ঘুরতেই যিনি সদ্য গোসল করা স্নিগ্ধ মুখখানার দিকে এক পলক তাকে বলল, ভালোভাবে চুল মুছে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। যিনি খেয়াল করলো ওর চুল দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে।
পাশ থেকে একটা তাওয়াল নিয়ে চুলগুলো বেঁধে ফেলল সে। উৎসাহ গোসল সেরে কালো ট্রাউজারের সাথে একটা সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হলো। তখনই উষা রুমে এসে বলল, নিচে খেতে ডাকছে, চলে আসো। উৎসাহ চুল মুছে রুম থেকে বেরিয়ে গেল। জিনি এখনো দাঁড়িয়ে আছে। উষা ওর হাত ধরে বলল, কিরে চল। আমার উপর সবাই রাগ করে আছে, আমি যাব না। তোকে বেশি ভাবতে হবে না, ওসব পরে দেখা যাবে, তুই নিচে চল। ডাইনিং টেবিলে উৎকর্ষ, উৎসাহ, উমা বসে আছে। উৎকর্ষের ছোট বোন উমা আর উৎসাহের চাচাতো ভাই উৎকর্ষ। উর্মিলা আর মিতা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। উৎসাহ মা আর ছোট মায়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে, কিন্তু ওনারা একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। ওনারা বসতে যাবেন, তখনই উষা জিনিকে নিয়ে আসলো। জিনিকে দেখতে উর্মিলা আর মিতা গম্ভীর মুখে দাঁড়িয়ে পড়ে বললেন, তোমরা খাও, আমাদের একটু কাজ আছে। তোমরা খাও, আমাদের একটু কাজ আছে বলেই ওনারা চলে গেলেন। তা দেখে জিনির মুখটা চুপসে গেল। পা ঘুরিয়ে উল্টো পথে হাঁটতে ধরলেই উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, জিনাত, খেতে বসো। মা আর ছোট মাকে আমি ম্যানেজ করে নিব। জিনি পা থামিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। উষা ওকে ঠেলে উৎসাহের পাশের চেয়ারে বসিয়ে দিল আর নিজে উৎকর্ষের সম্মুখে চেয়ার টেনে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষে উৎসাহ রুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নেমে এসে জিনিকে বলল, আমি বুড়োতে যাচ্ছি, এসে মা আর ছোট মায়ের সাথে কথা বলবো বলেই উৎসাহ বাসা থেকে বেরিয়ে গেল। উৎকর্ষ বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। পারিবারিক ব্যবসার কাজে জয়েন করেছে ও। শুক্রবার হয় আজ বাসাতে আসছে। উমায়েত আর উষায়েত ফারুকি ব্যবসার কাজে শহরের বাইরে গেছেন। বৌদের থেকে উৎসাহের বিয়ের কথা শুনে দারুণ চটে গেছেন ওনারা, কিন্তু কাজ যে সম্পূর্ণ না হয় আসতে পারছেন না। যিনি উষার সাথে মনমরা হয়ে সোফায় বসে আছে। উষা মৃদু হেসে ওর কাঁধে হাত রেখে বলল, মা আর ছোট মা আপাতত অভিমান করে আছে, তাই এমন করছে। অভিমান ভেঙে গেলে দেখবি তোকে একদম মাথায় তুলে রাখবে। যিনি কিছু না বলে নির্জীব মুখে একদিকে তাকিয়ে থাকলো। ওর মন ভালো করার জন্য উষা ব্যঙ্গ করে বলল, এত বছর আমি তোকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার কথা বললেই জ্বলে পুড়ে যেতি, আর আজ নিজেই বিয়ে করে চলে এলি, ব্যাপার কি? যিনি অস্পষ্ট স্বরে বলল, পরিস্থিতির চাপে পড়ে উনি আমাকে বিয়ে করেছেন, আর কিছু না। উষার ভুরু কুঞ্চিত হয়ে গেল। আগ্রহ ভরে জিজ্ঞেস করল, ঠিক কি হয়েছিল বলতো? কয়েকদিন থেকে তোকে আমি ফোনে পাচ্ছিলাম না, যদিও আন্টি আমাকে বলেছিল তুই তোর কোনো আত্মীয়ের বাসায় গিয়েছিস, ওখানে নেটওয়ার্ক খুব স্লো, তাই তোকে ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু আন্টির কণ্ঠ শুনে আমার একটু সন্দেহ হয়েছিল, তবু বিশ্বাস করেছিলাম। এখন তুই বল, আমার সন্দেহ ঠিক না ভুল? যিনি লম্বা একটা শ্বাস ফেলে এক এক করে সব ঘটনা ওকে খুলে বলল। সবকিছু শোনার পর উষার চোখ ছলছল করে উঠল। জিনিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, এত কিছু হয়ে গেল তোর সাথে, মানুষ এত খারাপ কিভাবে হতে পারে? আমার জুলিয়েটকে যারা কষ্ট দিয়েছে তারা সবাই উপযুক্ত শাস্তি পাবে। যিনি চোখের পানি মুছে উষার পিঠে হাত রেখে কাঁদো কাঁদো স্বরে বলল, উৎসাহ ভাইয়া অনেক ভালো, নরক থেকে বাঁচিয়ে এনেছেন উনি আমাকে আর ওই মেয়েগুলোকে। তারপর আবার আমার সম্মান বাঁচাতে বিয়ে করে নিল পরিবারকে না জানিয়ে। সত্যি উৎসাহ ভাইয়ের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। উষা জিনিকে ছেড়ে দিয়ে চোখ মুছে মুখে মিথ্যা গাম্ভীর্যতা এনে কাট কাট গলায় বলল, আমার ভাই অনেক ভালো, সেটা ঠিক আছে, কিন্তু তুই বেককলের মতো নিজের বিয়ে করা স্বামীকে ভাই ভাই বলে ডাকছিস কেন? যিনি স্বাভাবিক কণ্ঠে বলল, মনে ছিল না। উষা কটমট দৃষ্টিতে জিনির দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ের মতো তাগড়া একটা ছেলে যে তোর স্বামী, সেটা তোর মনে নেই? যিনি ওর হাত থেকে বাঁচতে বলল, আমার খুব ক্লান্ত লাগছে, রুমে গেলাম, তুই থাক। বলেই যিনি দ্রুত পদে সিঁড়ি বেয়ে চলে গেল। ওর যাওয়ার পথে তাকিয়ে উষা বিড়বিড় করে বলল, জানি আমার ভাইয়ের প্রতি এখনো তোর কোনো অনুভূতি জন্মেনি, কিন্তু বিশ্বাস কর খুব দ্রুতই তুই আমার ভাইয়ার প্রেমে পড়তে বাধ্য। যাই হোক,
এবার বাড়ির মহারানীদের অভিমান ভাঙানোর ব্যবস্থা করি আগে। বাড়ির পিছনের লনে চেয়ারে বসে উর্মিলা, মিতা আর উমা বসে আছে। ওনাদের ওখানে দেখে উষা জোরে জোরে শ্বাস ফেলে বুকে সাহস জুগিয়ে সেদিকে পা বাড়ালো। উৎকর্ষ কফি খাওয়ার জন্য নিচে নামতেছিল, তখন উষাকে ওভাবে যেতে দেখে নিজ বাড়ির পিছনে লনে চলে গেল। উষাকে আসতে দেখেই উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, এখানে কেন এসেছ? যাও তো নতুন প্রাণের ভাবির সাথে গিয়ে হাসি ঠাট্টা করো। আম্মু, এমন করে বলতেছ কেন? মিতা ইয়াসমিন গম্ভীর মুখে উষার দিকে তাকিয়ে বলল, ভাবি তো ঠিকই বলেছে, যাও নতুন ভাবির সাথে গিয়ে আড্ডা দাও। ছোট মা, তুমিও? উৎকর্ষ আসতে আসতে শীতল কণ্ঠে বলল, মহিলাদের কমিটি বসে আছে মনে হচ্ছে। উষা ওর দিকে তাকে বলল, এসেছেন, ভালো হয়েছে, ওখানে গিয়ে বসুন, আমার জরুরি কথা আছে। উৎকর্ষ উমার পাশের চেয়ারটায় গিয়ে বসে পড়ল। উষা বলে উঠল, মা, ছোট মা ভাইয়ার জিনিকে ভুল বুঝো না, এর পিছনে অনেক বড় কারণ আছে। আমরা কোনো ব্যাখ্যা শুনতে চাই না। আহা, একটু বলার সুযোগ তো দাও। বলেছি তো কিছু শুনতে চাই না। এবার উষা সামান্য গর্জন করে বলল, এত জেদি কেন তোমরা? একবার শুনলে কি হয়? উর্মিলা আর মিতা চোখ বড় বড় করে উষার দিকে তাকালো। উৎকর্ষ চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, উষা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। উষা কণ্ঠটা নরম করে বলল, দুঃখিত বেয়াদবি করার জন্য, কিন্তু আমার কথা তোমাদের শুনতেই হবে, মা আর ছোট মা। ওনারা কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে থাকলো। উষা গড়গড় করে সব ঘটনা খুলে বলল। সব শুনে দু জায়ের মুখটা শীতল হয়ে এলো, চোখ থেকে দোফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। চারপাশে গাছগাছালি থেকে পাখির কিচির মিচির শব্দ ভেসে আসছে। উষা শান্ত চোখে মা আর ছোট মায়ের দিকে তাকিয়ে আছে। শাড়ির আঁচল দিয়ে ওনারা চোখের পানি মুছে নিলেন। নিজেকে ধাতস্থ করে উর্মিলা রহমান বললেন, এত সব হয়ে গেল আর উৎসাহ আমাদের কিছুই বলল না? আমাদের ফোন করে বললে কি আপত্তি করতাম? উষা স্বাভাবিক কণ্ঠে বলল, হয়তো ভাইয়া ভেবেছে জিনির মতো মেয়েকে তোমরা বৌমা হিসেবে মেনে নিবে না, যেহেতু কিডন্যাপ হয়েছিল আর 3 দিন অনেকগুলো ছেলের সাথে ছিল। মিতা ইয়াসমিন অভিমানী কণ্ঠে বলে উঠল, উৎসাহ আমাদের এই চিনল? আমরা কি ওই মহিলাগুলোর মতো যে জিনিকে ভুল বুঝবো? উর্মিলা রহমান কাঁদো কাঁদো গলায় বলল, আমরা বুঝি এতই খারাপ যে একটা মেয়ে কিডন্যাপ হওয়ার কারণে তাকে আমরা চরিত্রহীনা ভাবব? উৎকর্ষ হাত উঁচিয়ে বলল, চুপ করো তোমরা, ওই মাথা মোটাটার গাধামো লজিক শুনে ভাইকে ভুল বুঝবে না, খবরদার। উষা চোখ পাকিয়ে বলল, তাহলে আপনি বলুন দেখি, কি কারণে ভাইয়া আমাদের কিছু না জানি বিয়েটা করলো? উৎকর্ষ শীতল চোখে উষার দিকে তাকিয়ে বলল, তুই বললি না মহিলাগুলোর জিনির বাবার দিকে জুতো ছুঁড়ে মেরেছিল? তারপর ভাই ওনাদের গ্রেপ্তার করার ভয় দেখানোর পরেও জিনিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা থামায়নি, ঠিক না? একদম ঠিক। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ভাই যদি তৎক্ষণাৎ বিয়ে না করতো তাহলে ওই মহিলাগুলো না জেনে জিনির পরিবারকে কতটা অপদস্থ করত। তখন ভাইয়ের মাথায় শুধু জিনির পরিবারের সম্মান বাঁচানোর কথা ঘুরতেছিল, তাই বাড়িতে ফোন দেওয়ার সময় পায়নি। তারপরে বিয়ে করার শেষেই ভাই আমাকে ফোন করে বিয়ে করার কথা বলেছিল, যদিও কারণটা বলেনি, কেননা ভাই চেয়েছিল বাড়িতে এসে সবাইকে সামনাসামনি সবকিছু বোঝাতে। পাশ থেকে উর্মিলা রহমান বলে উঠলেন, তাহলে বাড়িতে এসেও সবকিছু কেন বলল না আমাদের? উৎকর্ষ এবার বড় মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কথা বলার সুযোগ দিয়েছিলে? তোমরা তো ছিলে তোমাদের অভিমান নিয়ে। মিতা ইয়াসমিন বললেন, অভিমান করব না কেন? বাড়ির বড় ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, সব তো শেষ করে দিল। উৎকর্ষ আড়মোড়া ভেঙে মুচকি হেসে বলল, সমস্যা কি, আবার বিয়ে দিব? তাছাড়াও আমার বিয়ে তো এখনো বাকি আছে, তখন না হয় নিজেদের স্বপ্ন পূরণ করো। বিয়ের কথা শুনতে উষা মুখ ভার করে উৎকর্ষের দিকে তাকালো। মায়েদের থেকে মুখ ঘুরিয়ে উৎকর্ষ উষার দিকে তাকালো। ও তাকাতে উষা দ্রুত ওর থেকে চোখ সরিয়ে নিল। উৎকর্ষ শান্ত চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। উর্মিলা রহমান নিজেকে সামলে নিয়ে কণ্ঠটা গম্ভীর করে উষাকে বলল, যাও গিয়ে ওকে নিয়ে আসো।
উষা অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে থাকায় মায়ের কথা শুনতে পেল না। উর্মিলা রহমান পুনরায় বললেন, শুনতে পারছো না? উষা চমকে উঠে বলল, ওকে নিয়ে এসো। উষা অবাক হয়ে বলল, কাকে? কাকে আবার? তোমার প্রাণের ভাবিকে। মা এখনো জিনির উপর রেগে আছে। বেশি কথা বলো না, যাও গিয়ে নিয়ে আসো তোমার কলিজার ভাবিকে। মা, যেতে বলেছি উষা, আমাকে রাগাবে না। উষা মনমোড়া হয়ে বাড়ির ভিতরে চলে গেল। কয়েক মিনিট পর উষা জিনিকে নিয়ে আসলো। জিনি মাথা নিচু করে বলল, আমাকে ডেকেছিলেন? উর্মিলা রহমান গম্ভীর গলায় বললেন, হ্যাঁ ডেকেছি। বাড়ির সবাই এখানে আছে, তো তুমি কেন একা একা ঘরে বসে থাকবে? আপনাদের সামনে এসে আপনাদের কোনো কষ্ট দিতে চাই না। মিতা ইয়াসমিন চোখ সরু করে বললেন, তুমি কি আমাদের দাজ্জাল শাশুড়ির উপাধি দিতে চাচ্ছ? যিনি ব্যস্ত হয়ে বলল, না না, আমি সেভাবে বলিনি কথাটা। উর্মিলা, তো কিভাবে বলতে চেয়েছিলে? আমরা কি তোমাকে আমাদের সামনে আসতে মানা করেছি, নাকি তোমাকে কটু কথা শুনিয়েছি বা নির্যাতন করেছি? যিনি দারুণ অস্বস্তিতে পড়ে গেল, কণ্ঠটা নমনীয় করে বলল, আমি আপনাদের আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি আন্টি, মাফ করে দিন। এতক্ষণ দুজনে অন্যদিকে মুখ রেখে কথা বলতেছিল। এবার তরাক করে জিনির দিকে মুখ ঘুরিয়ে উর্মিলা রহমান বললেন, আন্টি বলছো কেন? আমি তোমার স্বামীর মা, তুমি আমাকে মা বলে ডাকবে। মিতা ইয়াসমিন বললেন, আর আমাকে ছোট মা বলে ডাকবে, বুঝতে পেরেছ? জিনির অস্বস্তি কমে গেল। মৃদু হেসে বলল, জি বুঝতে পেরেছি। তারপর উর্মিলা রহমান নিজের পাশের চেয়ারটাতে হাত রেখে বললেন, এখানে এসে বসো। যিনি কয়েক মুহূর্ত ভেবে ধীর পায়ে শাশুড়ির পাশে গিয়ে বসে পড়ল। মিতা ইয়াসমিন ফ্লাক্স থেকে কাপে চা ঢেলে জিনিকে দিয়ে বলল, চা খাও, চা খেলে মাইন্ড ফ্রেশ থাকে। যিনি মুচকি হেসে চায়ের কাপটা নিয়ে নিল। উর্মিলা আর মিতা দুজনেই চা খাওয়ার ফাঁকে ফাঁকে আর চোখে জিনির দিকে তাকাচ্ছে। প্রথমের দিকে জিনিকে রিমান্ডে নিয়ে একটার পর একটা প্রশ্ন করার সময় উষার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন অনেকটা হালকা লাগছে। মুচকি হেসে উষা উৎকর্ষের পাশের চেয়ারটাতে গিয়ে বসল। উৎকর্ষ স্বাভাবিক কণ্ঠে বলল, উষা, যা এক কাপ কফি বানিয়ে আন। উষা কাট গলায় বলল, পারবো না, নিজে গিয়ে বানিয়ে খান, নয়তো বিয়ে করে বউ নিয়ে আসুন, প্রতিদিন কফি বানিয়ে দিবে আপনাকে। উৎকর্ষ বাঁকা হেসে বলল, আনবো তো, তবে যতদিন বউ না আনছি ততদিন তুই বানিয়ে খাওয়াবি, এখন যা নিয়ে আয়। উষা ক্ষুব্ধ চাহনিতে উৎকর্ষের দিকে তাকালো। সেটা পাত্তা না দিয়ে উৎকর্ষ ফোনে স্ক্রলিং করতে লাগলো। পাশ থেকে উর্মিলা রহমান খেকিয়ে উঠে বললেন, কি হলো, যাও উৎকর্ষের জন্য কফি বানিয়ে আনো। কফি বানানো ছাড়া তো আর কিছুই পারো না, সেটাও যদি না করো তাহলে তুমি করবেটা কি? শ্বশুরবাড়িতে গিয়ে তো আমাদের নাক কাটাবে। উষা রাগী মুখে ধপাধপ পা ফেলে কিচেনে চলে গেল। কফি বানাতে বানাতে উষা দাঁতে দাঁত চেপে বলল, খুব শখ বিয়ে করে, তাই না? এতই যখন শখ, তাহলে আমাকে বিয়ে করলেই তো পারেন, বাইরের মেয়ে আনার কি দরকার? আর সবচেয়ে বড় কথা, তাহলে তো আমি কাজ না পারলেও কেউ আমার বাপের বাড়ি তুলে গালি দিতে পারবে না। এভাবেই বিড়বিড় করতে করতে উষা কফি বানিয়ে লনে চলে গেল। উৎকর্ষের হাতে কফি দিয়ে উমার পাশের চেয়ারে গিয়ে বসে পড়ল। ভুরু কুঁচকে সেদিকে এক নজর চোখ বুলিয়ে নিল উৎকর্ষ। যিনি এতক্ষণ সন্ধানী চোখে উষা আর উৎকর্ষের গতিবিধি লক্ষ্য করে মুচকি হাসল। সন্ধ্যার দিকে উমায়েত আর উষায়েত ফারুকি বাড়িতে ফিরলেন। এসে গম্ভীর কণ্ঠে সবাইকে ডাকতে শুরু করলেন। কিচেন থেকে উর্মিলা আর মিতা ছুটে আসলেন। উর্মিলা রহমান ভুরু কুঁচকে বললেন, কি হয়েছে, এত চেঁচামেচি শুরু করেছেন কেন? উমায়েত ফারুকি গম্ভীর গলায় বললেন, চেঁচামেচি করবো না তো কি করব? তোমাদের গুণধর ছেলে তো কাউকে কিছু না বলে বিয়ে করে এনেছে। উর্মিলা বলল, বিয়ে করেছে, বেশ করেছে। মিতা বলল, আমাদের ছেলে বিয়ে করায় আমরা ওর প্রতি গর্ববোধ করতেছি। দুভাই অবাক হয়ে ওনাদের দিকে তাকিয়ে আছেন। উষায়েত ফারুকি উর্মিলাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, তোমরাই না ফোন দিয়ে কেঁদে কেঁদে একাকার হয়ে গিয়েছিলে উৎসাহ না জানিয়ে বিয়ে করায়, এখন আবার কি হলো? উর্মিলা বলল, ছেলে বড় হয়েছে, ওকে বিয়ে দেওয়ার তোমাদের কোনো তাড়াই নেই, সেজন্য আমাদের ছেলে নিজ দায়িত্বে বিয়ে করে এনেছে। এতেও তোমাদের সমস্যা?
উমায়েত ফারুকী হতাশার শ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। উশায়েত ফারুকীও ভাইয়ের দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। পুনরায় উমায়েত ফারুকী বললেন, সে না হয় মানলাম, কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল? আমাদের বললেই তো ধুমধাম করে বিয়ে দিয়ে দিতাম। মিতা ইয়াসমিন ভাব নিয়ে বললেন, আমাদের ছেলে ইউনিকভাবে বিয়ে করতে চেয়েছিল, তাই না জেনেই করেছে। নতুন জিনিসের অভিজ্ঞতা হওয়া ভালো। উর্মিলা রহমান সায় দিয়ে বললেন, তাই তো, আর যদি এত সমস্যা হয় তাহলে আবার ওদের বিয়ে দেব। দুভাই শান্ত চোখে নিজেদের বউয়ের দিকে তাকিয়ে থাকলো। তারপর একে অপরের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বোঝালো, ওদের সাথে তর্কে যেতে আমাদের কর্ম নয়, হার মেনে নেওয়াই উত্তম। চেঁচামেচির আওয়াজ শুনে উষা, উমা আর জিনি ড্রয়িং রুমে চলে আসলো। জিনির দিকে চোখ পড়তে দু ভাইয়ের গম্ভীর মুখ শীতলতায় ছেয়ে গেল। উশায়েত ফারুকী ভাইয়ের কানে মুখ এনে ফিসফিস করে বলল, উৎসাহের পছন্দ আছে বলতে হচ্ছে। তখনই সদর দরজা দিয়ে উৎসাহ ড্রয়িং রুমে প্রবেশ করলো। সবার দিকে তাকে উৎসাহ নরম কণ্ঠে বলল, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। মিতা ইয়াসমিন ওর দিকে এগিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে ওর কপালে ঘাম মুছে দিয়ে বললেন, পরে বলিস বাবা, কাজ করে আসলি, ফ্রেশ হয়ে নিচে খেতে আয়, পরে যা বলার বলিস। উৎসাহ অবাক হয়ে সবার দিকে তাকালো। তারপর জিন্নির দিকে তাকাতে উমা বলে উঠল, ভাইয়া, মা আর বড় মা ভাবিকে মেনে নিয়েছে। আজকে লনে বসে আমরা সবাই চা খেতে খেতে গল্প করেছি, দারুণ মজা হয়েছে। উৎসাহ চোখ বড় বড় করে একবার মা আর ছোট মায়ের দিকে তাকালো, আরেকবার জিনির দিকে তাকালো। জিনি মাথা নিচু করে উষার পাশে দাঁড়িয়ে আছে। উর্মিলা রহমান তারা দিয়ে বললেন, উৎসাহ বাবা, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। উৎসাহ নিজের হতভম্ব ভাব কাটিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। তারপর ডাইনিং টেবিলে এসে জিনির পাশে চেয়ার টেনে বসে পড়ল। উষা বারবার দোতলার দিকে তাকাচ্ছে উৎকর্ষ আসলো কিনা দেখার জন্য। লন থেকে আসার পরই ও ঘুমিয়ে পড়েছিল, এখনো ওঠেনি। উর্মিলা রহমান বলে উঠলেন, উৎকর্ষ বাবা কি এখনো ওঠেনি? সুযোগ পেয়ে উষা বলে উঠল, মা, আমি গিয়ে দেখে আসছি। কারো উত্তরের অপেক্ষা না করেই উষা দৌড়ে দোতলায় চলে গেল। দোতলার সর্বশেষের রুমটা উৎকর্ষের, প্রথমেরটা উষার আর মাঝেরটা উৎসাহের। উষা দরজাটা আলতো করে ফাঁক করে রুমের ভিতরে চোখ বুলিয়ে দেখল উৎকর্ষ উদম গায়ে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওকে উদম গায়ে দেখতে উষা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রুমে ঢুকে স্বাভাবিক কণ্ঠে বলল, এই যে শুনছেন, উঠুন, আপনাকে খেতে ডাকছে। বেশ কয়েকবার ডাকার পর উৎকর্ষ চোখ মেলে তাকালো। তারপর উষাকে অন্যদিকে মুখ করে রাখতে দেখে হাই তুলে বলল, ওদিকে তাকে আসিস কেন? আপনার লজ্জা করে না এভাবে খালি গায়ে ঘুমাতে? উৎকর্ষ মুচকি হেসে বলল, না করে না, খেতে আসুন। বলে উষা অন্যদিকে মুখ রেখেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওর অবস্থা দেখে উৎকর্ষ রহস্যময় হাসি হেসে অস্ফুট স্বরে বলল, লজ্জাবতী প্রেয়সী। তারপর ফ্রেশ হয়ে উৎকর্ষ নিচে চলে গেল ডিনার করার জন্য। উৎসাহ ল্যাপটপে কাজ করতেছে। জিনি বিছানা ঝেড়ে গুটিসুটি মেরে বিছানার এক কোণায় বসে আছে। ওর ভীষণ অস্বস্তি লাগতেছে উৎসাহের সাথে এক বিছানায় ঘুমাতে হবে এটা ভেবে। উৎসাহ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জিনির দিকে ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হয়তো মনের কথাগুলো পড়ে ফেললো। শীতল কণ্ঠে বলল, তুমি নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে পড়ো জিনাত, আমি সোফায় ঘুমিয়ে পড়ব। উৎসাহের কথায় জিনি চমকে উঠল, বিড়বিড় করে বললেন, উনি কিভাবে বুঝলেন? আমি এটা নিয়ে চিন্তা করতেছি। ওকে অবাক হতে দেখে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, অবাক হওয়ার কিছু নেই, ভুলে যেও না আমি সিআইডি অফিসার। এতটুকু বোঝা আমার জন্য কোনো ব্যাপার না। আজকে অনেক জার্নি করেছ, নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। যিনি কিছুক্ষণ ইতস্তত করে বিছানার এক সাইডে পা গুটিয়ে বসে পড়ল। কিছু সময় পর উৎসাহ কাজ শেষ করে রুমের লাইট অফ করে দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। যিনি এখনো পুরোপুরি ঘুমোয়নি। উৎসাহকে ঘুমোতে দেখে জিনও এবার ঘুমের রাজ্যে হারিয়ে গেল। মাঝরাতে কারো গঙ্গানির আওয়াজ শুনে উৎসাহের ঘুম ভেঙে গেল। কান খাড়া করে চোখ খুলে উৎসাহ পরিস্থিতি বোঝার চেষ্টা করল। বিছানায় চোখ যেতেই ডিম লাইটের মৃদু আলোয় দেখল যিনি ঘুমন্ত অবস্থায় ছটফট করতেছে। উৎসাহ দ্রুত উঠে লাইট জ্বালিয়ে দিয়ে
জিনির গালে হালকা থাপ্পড় দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে জিনাত? আমার কথা শুনতে পাচ্ছ? চোখ খোলো। কয়েক মুহূর্ত পর জিনি চোখ মেলে তাকালো। পুরো শরীর ঘেমে ভিজে গেছে ওর। ঘুমের ঘোরে একটা ছেলেকে নিজের সামনে দেখে জিনি মৃদু আর্তনাদ করে দূরে সরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ছুবেন না, দূরে যান। আমাকে আর আমার ভাইকে ছেড়ে দিন। জিনাত, আমি উৎসাহ, তোমাকে আমি বিয়ে করেছি, তুমি এখন আমার রুমে আসো। জিনি হাত দিয়ে চোখ ডলে উৎসাহকে ভালো করে দেখল, তারপর অপ্রত্যাশিতভাবে উৎসাহের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। এমন ঘটনায় প্রচণ্ড অবাক হলে উৎসাহ নিজেকে সামলে নিয়ে জিনির মাথায় হাত রেখে শীতল গলায় বলল, রিল্যাক্স, কিছু হয়নি, ওটা একটা দুঃস্বপ্ন ছিল, আমি থাকতে তোমাকে কেউ ছুঁতে পারবে না। জিনি এখনো শক্ত করে উৎসাহকে জড়িয়ে ধরে আছে। হঠাৎ হুঁশ ফিরতে জিনি উৎসাহকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে মাথা নিচু করে বলল, দুঃখিত। দুঃখিত বলার কিছু নেই, ঘুমিয়ে পড়ো বলে উৎসাহ লাইট অফ করে সোফায় গিয়ে চোখের ওপর হাত রেখে ঘুমিয়ে পড়ল। জিনি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে নিজেও ঘুমিয়ে পড়ল। সকাল সকাল উঠে নামাজ আদায় শেষে জিনি কিচেনের দিকে পা বাড়ালো। উৎসাহ মসজিদ থেকে এসে ল্যাপটপ নিয়ে বসেছে, নতুন একটা কেস নিয়ে তদন্ত করতেছে সে। কিচেনে উর্মিলা আর মিতা কোমরে শাড়ি গুজে রান্না করছে। জিনিকে দেখতে মিতা ইয়াসমিন বললেন, আরে মা, তুমি এখানে এসেছো কেন? একা একা ভালো লাগছিল না, তাই আপনাদের কাছে চলে এলাম। উর্মিলা রহমান মৃদু হেসে বললেন, উষার কাছে যাও, এখানে আসতে হবে না মা, আমি আপনাদের সাহায্য করতে এসেছি, একটু কাজ করে দেই। জিনির কথা বলার ভঙ্গি দেখে দুই মুচকি হাসল। উর্মিলা হেসে হেসে বললেন, ঠিক আছে, সবজিগুলো কেটে দাও। জিনি সুন্দর একটা হাসি দিয়ে সবজি কাটা শুরু করলো। তা দেখে দুই যা একে অপরের দিকে তাকে মুচকি হাসল। রান্নাবান্না শেষে ডাইনিং টেবিলে খাবার সাজাতেও জিনি ওনাদের সাহায্য করলো। উষা হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। ওকে দেখতেই উর্মিলা ব্যঙ্গ করে বললেন, এই যে এসে গেছেন মহারানী, নামাজের প্রতি কোনো আগ্রহ নেই, শুধু ঘুম আর ঘুম, কোনো কাজও তো পারো না ঠিকঠাকভাবে, তোমাকে নিয়ে বড়ই চিন্তা আছি। উষা মুখ থমথম করে বলল, মা, আমি নামাজ পড়ে আবার ঘুমিয়েছিলাম। নামাজ পড়েছ ঠিক আছে, কিন্তু আবার কেন ঘুমিয়েছিলে? পড়াশোনা নেই তোমার? মিতা ইয়াসমিন পাশ থেকে বললেন, আহ ভাবি, উষা মামনি তো নিয়মিত পড়াশোনা করে, আজ কলেজ বন্ধ তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। উষার চুপসে যে মুখটা হাসিতে ভরে গেল। উর্মিলা রহমান গম্ভীর কণ্ঠে বললেন, কলেজ বন্ধ, তাহলে কাজ তো শিখতে পারে নাকি? কোনো কিছুই তো পারে না। মিতা বলল, ছোট মানুষ, পরে শিখে নিবে, বিয়ে তো আর এখনই দিচ্ছি না। উষা খুশিতে গদগদ হয়ে মিতার গলা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আমার শাশুড়ি কত ভালো। উৎকর্ষ ড্রয়িং রুমে শার্টের হাতা ফোল্ড করতে করতে আস্তে আস্তে গম্ভীর গলায় বলল, ওকে আর মাথায় তুলো না মা, ওর পরীক্ষার রেজাল্টের দিকে তাকালে আমার নিজেরই লজ্জা লাগে। বাড়িতে একটা টিচার রেখে পড়াতে হবে, নয়তো পরিবারের মান সম্মান সব শেষ করে ফেলবে। উৎকর্ষের পিছন পিছন উৎসাহ এসে বলল, ঠিক বলেছিস, ভাবছি জিনিকে উষার কলেজে ভর্তি করিয়ে দিব, তারপর দুজনকে টিচার ঠিক করে দিয়ে বাসাতেই পড়ানোর ব্যবস্থা করব। এতক্ষণ জিনি উষাকে রাগ খেতে দেখে ঠোঁট চেপে হাসতেছিল। উৎসাহের কথা কানে যেতে ওর মুখটা চুপসে গেল। হতাশ কণ্ঠে মনে মনে বলল, আবার পড়াশোনা করতে হবে। জিনি আর উষা একে অপরের দিকে অসহায়ভাবে তাকে দীর্ঘশ্বাস ফেলল। হাই স্কুলে একসাথে পড়লেও কলেজে ওরা আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু যোগাযোগ ছিল। ছোট থেকে ওরা পড়াশোনায় ফাঁকিবাজ, কোনো মতে টেনে টুনে পাশ করে এত দূর এসেছে। উর্মিলা রহমান মুচকি হেসে বললেন, যাক বাঁচলাম, এখন অন্তত পড়াশোনায় একটু সিরিয়াস হবে। খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে উৎসাহ সদর দরজার কাছে যেতেই উৎকর্ষ পেছন থেকে বলল, ভাই, আজকে আমি তোর সাথে যাব, আমার গাড়িটা গ্যারেজে আছে। আচ্ছা চল। জিপ ছুটে চলেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস এসে উৎকর্ষ আর উৎসাহের চুল উড়িয়ে দিচ্ছে। কিছু সময় নীরবতার পর উৎকর্ষ বলল, ভাই, একটা প্রশ্ন ছিল, বল। কাল উষা আমাদের সব বলেছে, জিনির সাথে কি কি হয়েছিল, আর তুই ঠিক কি কারণে জিনিকে বিয়ে করেছিলি। উৎসাহ শীতল গলায় বলল, সেজন্যই মা আর ছোট মায়ের সব রাগ শেষ হয়ে গেছে। হ্যাঁ।
প্রশ্নটা হচ্ছে, তাহলে তোর সেই অপরিচিতের কি হবে, যাকে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলি? প্রশ্নটা শুনতে উৎসাহের সেই দিনের কথা মনে পড়ে গেল। কোনো একটা কেসের তদন্ত করার জন্য ও একটা কলেজের সামনে গিয়েছিল। তখনই একটা মেয়ে এসে হঠাৎ ওর সাথে ধাক্কা খেয়েছিল। হিজাব পরিহিত একটা মেয়ে নিজের কলেজ ড্রেস ঝাড়তে ঝাড়তে ওর দিকে না তাকিয়ে দুঃখিত বলে ওই যে হারিয়ে গেল। উৎসাহ অনেক খুঁজে আর ওর দেখা পায়নি। স্মৃতির পাতা থেকে বেরিয়ে উৎসাহ শান্ত চোখে উৎকর্ষের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটাই সেই মেয়ে? উৎকর্ষ চকিতে ওর দিকে তাকে অবাক কণ্ঠে বলল, সত্যি? উৎসাহ ব্রেক কষে জিপ থামিয়ে বলল, জিপ থেকে নাম। উৎকর্ষ ভুরুকুসকে বলল, নামবো কেন? কি দোষ করেছে যে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছিস? উৎসাহ গম্ভীর গলে বলল, গাধা, অফিসে চলে এসেছি। অফিসের দিকে তাকে উৎকর্ষ মাথা চুলকে একটা বোকা হাসি দিয়ে বলল, ও খেয়াল করিনি। বলে উৎকর্ষ জিপ থেকে নামলো। অফিসের দিকে পা বাড়াতে উৎসাহ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাই শোন। উৎকর্ষ পিছু ঘিরে জিজ্ঞাসা দৃষ্টিতে বলল, কি? জিনাতকে আজ থেকে ভাবি বলে ডাকবি, নাম ধরে ডাকবি না, খবরদার। উৎকর্ষ বাঁকা হেসে টিটকারি দিয়ে বলল, জেলাস? উৎসাহ ওর টিটকারিকে পাত্তা না দিয়ে জিপ ছুটিয়ে চলে গেল। বুড়োর সামনে এসে জিপ থামিয়ে উৎসাহ লম্বা লম্বা পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। গিয়ে বিভিন্ন পেপারস ঘাটাঘাটি করতে লাগলো। এমন সময় রিফাত দরজায় নক করে বলল, এসিপি স্যার, ডিসিপি স্যার এসেছেন, পাঠিয়ে দাও। মধ্যবয়সের আধা পাকা চুলের একজন হাস্যোজ্জ্বল মানুষ উৎসাহের কেবিনে ঢুকতেই উৎসাহ ওনাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বসতে বলল। লোকটি বসে কিছুক্ষণ উৎসাহের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, তুমি আমাদের ডিপার্টমেন্টে জয়েন করার পর থেকে অনেক বড় মাপের আসামিদের পাকড়াও করেছো, সেটা প্রশংসাযোগ্য। ধন্যবাদ স্যার। সমাজ থেকে এসব কিডদের শেষ করাই আমাদের দায়িত্ব। গুড, ভেরি গুড। কিন্তু এতে করে তুমি নিজের শত্রু বাড়িয়ে নিচ্ছ। উৎসাহ শীতল গলায় বলল, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না স্যার। নিজেকে শত্রুদের থেকে মুক্ত করার জন্য অসহায় মানুষদের বিপদের মুখে ঠেলে দেওয়ার মানসিকতা আমার নেই। তুমি অনেক সাহসী, কিন্তু ওরা অনেক ভয়ঙ্কর। সাবধানে থেকো। তোর মতো একজন সুযোগ্য অফিসার আমরা হারাতে চাই না। জি স্যার, আপনি চিন্তা করবেন না। আবারও বলছি উৎসাহ, এসব বড় বড় আসামিদের ধরা বন্ধ করে দাও, নয়তো তোমাকে পরবর্তীতে দারুণ পস্তাতে হবে। উৎসাহ মৃদু হেসে বলল, ডোন্ট ওয়ারি স্যার, আই ক্যান সেভ মাই সেলফ। ডিসিপি নুরুল আমিনের মুখটা গম্ভীর হয়ে গেল। মুখে জোরপূর্বক হাসি এনে বলল, সতর্ক করার দায়িত্ব আমি পালন করেছি, বাকিটা তোমার হাতে। বলেই ডিসিপি গম্ভীর মুখে উৎসাহের কেবিন থেকে চলে গেল। শান্ত চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ পুনরায় নিজের কাজ করতে লাগলো। সবাই ডাইনিং টেবিলে বসে ডিনার করতেছে। উমায়েত আর উসায়েদ ফারুকি বারবার আর চোখে উৎসাহ আর জিনির দিকে তাকাচ্ছে। গতকাল রাতে ওনারা সব শুনেছেন উর্মিলা আর মিতার থেকে। কিছুক্ষণ পর উমায়েত ফারুকি গলা খাকারি দিয়ে উৎসাহকে বললেন, বিয়ে যখন করেই ফেলেছ, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি কাল আমাদের বাড়িতে আসতে দাও। ওনাদের সাথে পরিচিত হতে হবে তো নাকি? মা বাবা আসবে শুনে জিনির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। উৎসাহ শীতল গলায় বলল, আমিও সেটাই ভাবছিলাম বাবা। ঠিক আছে, ফোন করে ওনাদের ডেকে পাঠাবো। তারপর পিনপত্র নীরবতা ছেয়ে গেল। শুধু প্লেট নাড়ার টুংটাং শব্দ হচ্ছে। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। জিনি দাঁত ব্রাশ করে বিছানায় এসে বসল। উৎসাহ কিছুক্ষণ ল্যাপটপ ঘাটাঘাটি করে ঘাড়ে হাত দিয়ে মালিশ করতে করতে জিনির দিকে তাকালো। যতবারই ওর দিকে তাকায় ততবারই মুগ্ধ হয়ে যায়ও। হঠাৎ জিনি ওর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। দুজনেই বেশ বিব্রত হয়ে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ ইতস্তত করে জিনি মৃদুস্বরে বলল, শুনছেন? উৎসাহ শান্ত চোখে ওর দিকে তাকিয়ে বলল, জি বলো। আপনার ফোনটা একটু দিবেন, আব্বু আম্মুর সাথে কথা বলতাম। সামান্য হেসে উৎসাহ নিজ জিনির হাতে ফোন দিয়ে দিল। ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বলে জিনি উৎসাহের দিকে ফোন বাড়িয়ে দিল। ফোনটা নিতে নিতে উৎসাহ বলল, কাল ওনারা কখন আসবেন? বিকেলের দিকে আসবে বলল। ও। জিনি গিয়ে ঘুমিয়ে পড়ল। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ পুনরায় ল্যাপটপে কাজ করতে লাগলো।
কাজ করতে করতে 12টা বেজে গেল। উৎসাহ আড়মোড়া ভেঙে ল্যাপটপ বন্ধ করলো। হঠাৎ বিছানায় চোখ পড়তেই দেখল জিনি বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ধীর পায়ে গিয়ে হাঁটু মুড়ে জিনির সামনে বসে বিছানায় হাতের ওপর থুতনি ঠেকিয়ে অপলকভাবে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকল উৎসাহ। ব্যালকনি থেকে দমকা হাওয়া এসে জিনির চুলগুলো উড়িয়ে দিয়ে গেল। ফলশ্রুতিতে চুল দিয়ে জিনির মুখমণ্ডল ঢেকে গেল। উৎসাহ সন্তর্পণে সে চুলগুলো কানের নিচে গুছিয়ে দিয়ে বলল, আমার অপরিচিতা, তোমার সাথে দ্বিতীয়বার ওভাবে দেখা হবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তোমাকে ওই অবস্থায় দেখে আমি থমকে গিয়েছিলাম। অজানা ভয়ে আমার হৃদয় কেঁপে উঠেছিল। রাজীব যতবারই তোমাকে মেরেছে ততবারই আমার রাগে শিরোপশিরা দাউ দাউ করে চলত, কিন্তু আফসোস আমি কিচ্ছুটি করতে পারতাম না। আমি তৎক্ষণাৎ রিয়্যাক্ট করলে আমার মিশন ব্যর্থ হয়ে যেত, আর আমি তোমাকে কিংবা ওই মেয়েগুলোকে বাঁচাতে পারতাম না। যিনি সামান্য নড়তে উৎসাহ চুপ হয়ে গেল। ও এখনো ঘুমের রাজ্যে আছে বুঝতে পেরে পুনরায় বলা শুরু করলো, তোমাকে যখন ওই শুয়োরটা শুয়েছিল তখন আমার ভিতরের আগ্নেয়গিরির লাভা জ্বলে উঠেছিল। যদি মিশনের চিন্তা না থাকতো তাহলে ওকে মারতে মারতে এমন অবস্থা করতাম যে ওর জন্মদাত্রী মাও ওকে চেনার ক্ষমতা হারিয়ে ফেলত। দুর্ভাগ্যজনকভাবে সেটাও আমি করতে পারিনি কেবিকে হাতছাড়া করার ভয়ে। মাফ করে দিও অপরিচিতা, তবে তুমি টেনশন করো না। যে হাত দিয়ে ওই রাজীব তোমাকে শুয়েছিল সে হাত আমি থেতলে দিয়েছি। যতদিন বেঁচে আছে ওই হাত দুটো আর কোনো কাজে লাগবে না। যেই তোমার সাথে খারাপ কিছু করার কথা ভাববে তাকেই আমি দুনিয়া থেকে সরিয়ে দেব অপরিচিতা। তুমি আমার অবিচ্ছেদ্য অংশ। তোমার কষ্ট মানে সেটা আমার কষ্ট। উৎসাহ জিনির গালে হাত রেখে মুচকি হেসে বলল, একটা কথা বলি, রাগ করো না কেমন? ওই মহিলাগুলোর প্রতি না আমি অনেক কৃতজ্ঞ, কেননা ওনারা যদি তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা না বলতো তাহলে হয়তো আজ তুমি আর বউ হতে না। ভাবছি ওনাদের একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো। বলে উৎসাহ হেসে ফেলল। তারপর মুখটা গম্ভীর করে বলল, তোমার চোখের পানি আমার কাছে বিষাক্ত কাঁটার ন্যায়। তোমাকে কাঁদতে দেখলে আমার পাগল পাগল লাগে। তাই আজ থেকে আমার ভালোর জন্য হলেও তোমাকে হাসি খুশি থাকতে হবে। বুঝতে পেরেছ অপরিচিতা? যিনি ওপাশ ফিরে ঘুমালো। উৎসাহ ভুরু কুঁচকে বিছানার অন্য পাশে গিয়ে বসে গম্ভীর গলায় বলল, সারাদিন এত এত পরিশ্রম শেষে তোমাকে একটু দেখতে চাইছিলাম, আর তুমি কিনা মুখ ফিরিয়ে নিলে অপরিচিতা। ভারী অন্যায় করেছ। কয়েক মিনিট পর যিনি আবারও পাশ ফিরল। উৎসাহ উঠে অন্য পাশে চলে গেল। কয়েক মিনিট পর পর যিনি বারবার পাশ ফিরতেছে আর উৎসাহ বিছানার এপাশ থেকে ওপাশ ছুটোছুটি করতেছে। শেষে ক্লান্ত হয়ে উৎসাহ কোমরে দুহাত গুজে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, স্বামীকে এভাবে হয়রান করতে তোমার লজ্জা করে না? পাপ হবে জিনাত। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। এমন সময় হঠাৎ ব্যালকনিতে কিছু একটা পড়ার শব্দ হলো। উৎসাহ সচকিতে আশেপাশের সন্ধানী দৃষ্টি বুলিয়ে মেপে মেপে পা ফেলে ব্যালকনিতে চলে গেল। দেখলো একটা ছোট সাইজের পাথর সাদা কাগজ দিয়ে মুড়িয়ে কেউ ঢিল ছুঁড়েছে। উৎসাহ পাথর থেকে কাগজটা সরাতেই দেখল ওখানে কিছু লেখা আছে, কিন্তু চাঁদের আলোয় লেখাগুলো দেখা যাচ্ছে না। রুমে এসে দেখল লাল কালি দিয়ে কেউ বড় বড় করে লিখেছে, এসিপি উৎসাহ এনায়েত ফারুকী, আমার কাছে বড্ড নাক গুলিয়ে ফেলেছিস। শেষবারের মতো সতর্ক করছি, যদি আবারও আমার কাজে বিঘ্ন ঘটাতে আসিস তাহলে তোকে মেরে ফেলতে আমার এক মুহূর্ত দেরি হবে না। শুনলাম নতুন বিয়ে করেছিস, বউ নাকি অনেক সুন্দরী। এখন বউকে নিয়েই থাক, আমার পেছনে লাগতে আসিস না, নয়তো তোকে তো মারবই, তার সাথে তোর বউকেও সারা জীবনের জন্য আমার রক্ষিতা বানিয়ে আমার বিছানায় সঙ্গী করে ফেলব। রাগে উৎসাহের চোয়াল শক্ত হয়ে গেল। ওর হাতের শক্ত মুঠোয় কাগজটা দুমড়ে মুচড়ে গেল। বহু কষ্টে রাগ কন্ট্রোল করে উৎসাহ দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, আজ থেকে তুই আমার গুরুত্বপূর্ণ টার্গেট। তোকে ধ্বংস না করে আমি থামব না। আমার বিবেচনের বিষয়ে কথাটা বলে দারুণ ভুল করে ফেলেছিস। তোকে নিঃস্ব করে জেলের ভাত না খাওয়ানো পর্যন্ত আমি হাল ছাড়ব না। এটা উৎসাহ এনায়েত ফারুকীর চ্যালেঞ্জ তোর প্রতি।
তারপর ব্যালকনিতে গিয়ে উৎসাহ পর্যবেক্ষণের চোখে আশেপাশে তাকালো, কিন্তু কাকপক্ষীও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নজর রেখে উৎসাহ রুমে এসে লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। লনে বসে জিনি উমার চুল বেঁধে দিচ্ছে। উষা চা বিস্কুট নিয়ে জিনির পাশে এসে বসল। তারপর নিজে খাওয়ার পাশাপাশি জিনিকেও খাইয়ে দিতে লাগলো। চুল বাঁধা শেষ হতেই উমা জিনির সম্মুখে বসে উষাকে উদ্দেশ্য করে বলল, আপু, ভাবিকে আমি খাবো, তুমি সরো। উষা ভুরু কুঁচকে বলল, আমাকে তো কোনোদিন খাওয়াতে চাসনি, তুমি কি আমার ভাবি? উষা মনে মনে বলল, ওরে পাগলি, আমিও তো তোর ভাবি হই রে, শুধু তোর ওই টমেটোর মতো ভাইটাকে বিয়ে করা বাকি। উমা হাসি মুখে জিনিকে নিজ হাতে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাইয়ে দিতে লাগলো। উৎকর্ষ সাদা রঙের টি শার্টের সাথে কালো রঙের ট্রাউজার পরে কফি খেতে খেতে উষার পাশে এসে বসে পড়ল। উষা হা হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলল, ঘুম থেকে ওঠার পর আপনাকে এত কিউট লাগে কেন টমেটো সস? উৎকর্ষ আর চোখে উষার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে সবার অগোচরে নিঃশব্দে হাসলো। তারপর জিনির দিকে তাকিয়ে বলল, জি। বলতে ধরতেই কালকের উৎসাহের ভাবি বলে ডাকতে বলার কথাটা মনে পড়ে গেল। হতাশার শ্বাস ফেলে উৎকর্ষ মনে মনে বলল, এই ছোট মেয়েটাকে এখন আমার ভাবি বলে ডাকতে হবে? জিনি ভুরু কুঁচকে বলল, ভাইয়া কিছু বললেন? উৎকর্ষ গলা খাকারি দিয়ে বলল, এই যে পিচ্ছি ভাবি, ভাই তোমার সার্টিফিকেটগুলো তোমার মাকে ফোন করে আনতে বলেছে, উষার কলেজে ভর্তি করানোর সময় দরকার পড়বে। উষা কপাল কুঁচকে বলল, পিচ্ছি ভাবি? তাছাড়া কি বলবো? তোর বয়সী মেয়েকে ভাবি বলতে বিবেকে বাঁধে, তবু ভাইয়ের কথা ভেবে ডাকতে হচ্ছে। ভাবি ডাকটা শুনলেই জিনির বুক ধুকপুক করা শুরু করে। অন্যরকম একটা ফিলিংস হয়, যা সম্পর্কে জিনি অনভিজ্ঞ। উষা ব্যঙ্গ করে বলল, শেষমেশ তো আমার মতো বয়সী মেয়েকে বিয়ে করবেন, এখন এত ঢং করার কি দরকার? উৎকর্ষ স্বাভাবিক কণ্ঠে বলল, এত পিচ্ছি বউ ঘরে তোলার কোনো ইচ্ছা আমার নেই, আমার থেকে 2-3 বছরের ছোট মেয়েকে আমি বিয়ে করব, বলে উৎকর্ষ ট্রাউজারের পকেটে হাত রেখে বাড়ির ভিতরে চলে গেল। উমাও ভাইয়ের পিছন পিছন চলে গেল, কারণ একটু পরে ওকে টিউশন পড়াতে আসবে। উষা ক্ষুব্ধ চাহনিতে উৎকর্ষের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সবকিছু বুঝতে পেরে জিনি ঠোঁট চেপে হাসল। তারপর মুখটা স্বাভাবিক করে বলল, এটাই তোর সে হ্যান্ডসাম ভাইটা না, যাকে নিয়ে দিনরাত স্বপ্ন দেখতে থাকিস? উষা অগ্নিদৃষ্টিতে জিনির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোকে কতবার বলেছি ওনাকে আমার ভাই বলবি না, উনি আমার কাজিন ওরফে জামাই হন, বুঝলি? জিনি অন্যদিকে তাকে হাসি আটকানোর বৃথা চেষ্টা করলো। উষা বিরক্ত হয়ে ওর পিঠে চাপড় মেরে বলল, একদম হাসবি না জিনি। অনেক কষ্টে হাসি আটকিয়ে জিনি বলল, ভাইয়া কি বলে গেল শুনলি না? উনি ওনার থেকে 2-3 বছরের ছোট মেয়েকে বিয়ে করবেন, তুই তো ওনার থেকে 10 বছরের ছোট হবি, তো তুইও তো আমার ভাইয়ের থেকে 10 বছরের ছোট, দরকার পড়লে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওনাকে আমি বিয়ে করব। জিনি চোখ সরু করে উষার দিকে তাকিয়ে বলল, দিন দিন গুন্ডা হয়ে যাচ্ছিস তুই, এত সুদর্শন কাজিনের জন্য গুন্ডা হওয়া খারাপ কিছু না, দেখিস তোর থেকেও কোনো বড় গুন্ডা এসে তোর টমেটো সসকে তুলে নিয়ে যাবে। জিনি! উষাকে রেগে যেতে দেখে জিনি লনের মধ্যে ছুট লাগায়। উষা ওর পিছন পিছন ছুটতে লাগলো। অনেকক্ষণ ছোটাছুটি করার পর দুজনে ক্লান্ত হয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। তারপর হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। বাড়ির ভিতর থেকে 2 জোড়া চোখ ওদের দিকে তাকিয়ে মুচকে হাসলো। সবাই ড্রয়িং রুমে বসে বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে। জিনির বাবা মা কিছুক্ষণের মধ্যে আসার কথা। উৎসাহ বুড়োর কাজ রিফাতকে বুঝিয়ে দিয়ে আজ তাড়াতাড়ি বাসায় এসেছে। উমায়ে তার উশায়েত ফারুকি উৎকর্ষকে অফিসে রেখে নিজেরা নতুন আত্মীয়দের আহ্বান জানানোর জন্য বাড়িতে এসেছে। কয়েক মিনিটের মাথায় কলিং বেল বেজে উঠল। উৎসাহ দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ানো শ্বশুর শাশুড়িকে দেখে হাসি মুখে সালাম জানিয়ে জীবনকে কোলে তুলে নিল। বাবা মাকে দেখতে জিনি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। জিহান মুক্তাদির মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, জিনাত মামুনি, আমরা এসেছি তো, আর কেঁদো না। জিনি বাবাকে ছেড়ে দিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। রাহেলা ওয়াসিম মেয়ের কপালে চুমুখে বললেন, কেমন আছিস সোনামণি?
যিনি উত্তর না দিয়ে ফোঁপাতে লাগলো। উমায়েত ফারুকী আর উর্মিলা রহমান এসে ওনাদের সাথে কুশল বিনিময় করে ভিতরে নিয়ে গেলেন। উৎসাহের কোল থেকে জিনিকে কাঁদতে দেখে জীবন বলল, আপু, তোমাকে কি দিসুম দিসুম বাইয়া মালছে? ওর কথা শুনে সবাই হেসে ফেলল। জিনির চোখ মুছে মৃদু হেসে বলল, না বাবু, আমাকে কেউ মারেনি। তাহলে কাঁদছো কেন? জিনি উৎসাহের সম্মুখে গিয়ে খুব কাছাকাছি দাঁড়িয়ে জীবনকে নিজের কোলে নেওয়ার সময় ওর শরীরের সাথে স্পর্শ লাগলো। জীবনকে কোলে নিয়ে ওর গালে চুমু খেয়ে জিনি বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম তো, তাই কান্না আটকাতে পারিনি বাবু। জীবন ছোট ছোট দাঁত বের করে খিক খিক করে হেসে উঠল। ওদিকে জিনিকে নিজের এত কাছে আসতে দেখে উৎসাহের হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বুকে হাত চেপে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে উৎসাহ বিড়বিড় করে বলল, কন্ট্রোল উৎসাহ, কন্ট্রোল। সেদিন তো জড়িয়ে ধরে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছিল, আজ আবার আমাকে প্ররোচিত করার চেষ্টা করছে। জিনির মা বাবার সাথে বড়রা নানা রকম গল্পগুজব করতে লাগলো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলো। খুব দ্রুতই সবার সাথে মিশে গেলেন জিহান আর রাহেলা। উৎসাহের পরিবারের এমন উষ্ণ ব্যবহার দেখে জিহাদ মুক্তাদির স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার মেয়ে এখানে ভালোই থাকবে, উনি উৎসাহকে চিনতে কোনো ভুল করেননি। সন্ধ্যা হতেই জিহান মুক্তাদির চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। সবাই থাকার জন্য অনুরোধ করলেও জিহান আর রাহেলা সন্তর্পণে সেটা মানা করে দিল। জীবন বাবার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। বাবা মাকে চলে যেতে দেখে জিনের চোখ ছলছল করে উঠল। জিহান আর রাহেলা মেয়েকে আদর করে বিদায় জানিয়ে চলে গেল। সদর দরজায় দাঁড়িয়ে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে জিনি কাঁদতে লাগলো। ওর পাশে এসে উৎসাহ নিজের রুমাল ওর দিকে বাড়িয়ে দিল। ক্রন্দনরত চোখ দুটো তুলে জিনি উৎসাহের পানে তাকালো। অমন পানিতে টইটুম্বুর মায়া ভরা চোখ দুটো দেখে উৎসাহের মনটা মুগ্ধতায় ছেয়ে গেল। উৎসাহকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিনি বিব্রত হয়ে চোখ সরিয়ে নিল। উৎসাহ এখনও ওর দিকে রুমালটা বাড়িয়ে রেখেছে। জিনি সেদিকে এক পলক তাকে ধীর হাতে সেটা নিয়ে চোখ মুছল। উৎসাহ শীতল গলায় বলল, চোখের পানির সাথে নাকের পানিও মুছতে পারো, সমস্যা নেই। জিনির চোখ বড় বড় করে উৎসাহের দিকে তাকালো। ওকে ওভাবে তাকাতে দেখে উৎসাহ ভুরু নাচিয়ে বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আসছো কেন জিনাত? সত্যি বলেছি, নাকের পানি মুছলে কিছুই মনে করব না। জিনি কিছু একটা ভেবে উৎসাহের রুমালে নাক জোরে নাক ঝেড়ে একদম নোংরা করে ফেলল। তারপর দাঁত কেলিয়ে রুমালটা উৎসাহের হাতে দিয়ে বলল, ধন্যবাদ, এই নিন আপনার রুমাল, বলে জিনি হাসতে হাসতে চলে গেল। উৎসাহ শান্ত চোখে ওর যাওয়ার দিকে তাকালো। তারপর হাতের কোকড়ানো রুমালটার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। মাঝরাতে অদ্ভুত কিছু শব্দ শুনে উষার ঘুম ভেঙে গেল। চোখ খুলে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো ও। আবার ওর কানে অদ্ভুত শব্দগুলো ভেসে আসতে লাগলো। উষা বিছানা থেকে নেমে সুইচ অন করতে দেখলো বিদ্যুৎ নেই, তাই পুনরায় গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কয়েক মিনিট পর আবারও সে অদ্ভুত শব্দগুলো ভেসে আসতে লাগলো। এবার কৌতূহল দমন করতে না পেরে উষা ফোনের ফ্ল্যাশলাইট অন করে নিজের রুম থেকে বের হলো। উৎকর্ষের রুমের দিকে কারো পদশব্দের আওয়াজ যে শুনতে পেয়ে উষা সেদিকে ধীরে ধীরে যেতে লাগলো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না ওখানে। উৎকর্ষের রুমের দরজা হালকা ধাক্কা দিয়ে দেখলো সেটা বন্ধ, আর কান পেতে ভেতর থেকে সারা শব্দ শুনতে পেল না। তার মানে উৎকর্ষ ঘুমিয়ে আছে। উষা ফোনের ফ্ল্যাশলাইটের আলোয় দেখলো একটা ছায়া সিঁড়ি বেয়ে নিচে নামছে। ভয় ঢোক গেলে উষা অস্ফুট স্বরে বলল, কে ওখানে? প্রশ্নটা করার সাথে সাথেই ছায়াটা উধাও হয়ে গেল। উষা এদিক ওদিক আলো ফেলে দেখলো কেউ নেই। নিজের রুমের দিকে ঘুরে দাঁড়ালেই লন থেকে কারো হাসির শব্দ ভেসে আসলো। হাসিটা শুনতেই উষার গায়ে কাঁটা দিয়ে উঠল। অনিচ্ছা সত্ত্বেও মোহগ্রস্ত হয়ে এক পা করে দুরু দুরু বুকে উষা সিঁড়ি দিয়ে নামলো। লনে যাওয়ার দরজাটার সামনে গিয়ে পা থেমে গেল ওর। বুকে অনেক সাহস সঞ্চার করে কাঁপা কাঁপা হাতে দরজার নব ঘুরালো। দরজাটা কেমন হরর মুভির মতো ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করে উঠল।
সেই শব্দ শুনে উষা মৃদু চিৎকার করে কেঁপে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কম্পিত কণ্ঠে বলল, তুই দরজা, তোর কাজ হচ্ছে নব ঘোরানোর সাথে দ্রুতগতিতে খুলে যাওয়া, তা না করে রানু মণ্ডলের গলার মতো আ আ করে স্লো মোশনে কে খুলতে বলে স্টুপিড? তোর এই গানের ট্যালেন্টের জন্য আমার এখনই হার্ট অ্যাটাক হয়ে যেত। হঠাৎ সামনে দিয়ে একটা ছায়া সরে যেতে উষা দরজার সাথে বকবকানি বন্ধ করে চোখ বড় বড় করে সামনের দিকে তাকালো। ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফোনের আলো আশেপাশে ফেলে উষা কাঁপা কাঁপা গলায় বলল, খবরদার, আমাকে ভয় দেখাবি না ভূত। আমার মতো ছোট বাচ্চাকে ভয় দেখিয়ে ভূত সমাজে নিজের মান সম্মান ধুলে মিশিয়ে দিস না। ভুইটু, দূর হয়ে যে আমার চোখের সামনে থেকে। হঠাৎ ভয়ঙ্কর বিশ্রীভাবে কেউ হাসতে লাগলো। সেই রক্ত হিম করা হাসি শুনে উষা টান টান হয়ে দাঁড়ালো। ও চিৎকার করতে চাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কিছু সময় পর হাসি থেমে গেল। জোরে জোরে শ্বাস নিতে নিতে উষা কম্পিত হাতে আশেপাশে ফ্ল্যাশলাইটের আলো ফেলে দেখতে লাগলো। হঠাৎ ওর কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতে বিকট আওয়াজে ভূত বলে চিৎকার করে উষা কারো চুল টেনে ধরে তাকে এলোপাতারি মারতে লাগলো। উৎকর্ষ ব্যথায় আর্তনাদ করে বলল, আহ লাগছে স্যার উষা, আমি কোনো ভুটটুত না, আমি উৎকর্ষ। উষা চুল ছেড়ে দিয়ে নিচ থেকে ফোন উঠে উৎকর্ষের মুখে লাইট মারল। লাইটের তীব্রতায় চোখ ধাঁধিয়ে যায়। উৎকর্ষ হাত দিয়ে চোখ ঢেকে রাগত স্বরে বলল, উষা, মোবাইলের আলো সরা আমার চোখের সামনে থেকে। উষা অন্যদিকে লাইট সরিয়ে ভুরু কুঁচকে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? এই প্রশ্ন তো আমার করার কথা। কিছু অদ্ভুত আওয়াজ শুনে আমি নিচে এসেছিলাম। বিশ্বাস করুন, আমি একটা ছায়াও দেখেছি আর একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনেছি। উৎকর্ষ গম্ভীর মুখে কাট কাট গলায় বলল, ভাইয়ের মতো গোয়েন্দা হওয়ার খুব শখ জেগেছে, তাই না? রাত বিরাতে চোরের মতো বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস? তোকে দেখলে তো ভূতেরা দ্বিতীয় দফায় মরে যাবে। উষা জোর দিয়ে বলল, সত্যি বলছি, কিছু একটা ছিল ওখানে। আমি নিজ চোখে দেখেছি আর হাসি শুনেছি। খুব বিদঘুটে হাসি ছিল। নিজের হাসি হয়তো নিজেই শুনে ফেলেছিস। তোর হাসির চেয়ে ভয়ঙ্কর হাসি কারো হতেই পারে না। উষা কটমট দৃষ্টিতে উৎকর্ষের দিকে তাকিয়ে কিছু বলতে ধরতেই ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল। সবাই উষার চেঁচামেচি শুনে নিচে নেমে এসেছে। উৎসাহ বোনের সামনে গিয়ে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে উষা, এত রাতে চিৎকার করছিস কেন? ভাইয়া, আমি কাউকে দেখেছি। একটা ছায়া আমার সামনে দিয়ে দৌড়ে লনের দিকে গিয়েছিল। তারপর আমি লনে যেতেই কারো রক্ত হিম করা হাসি শুনেছিলাম। এসব কানে যেতে যিনি ভয়ে উষার হাত চেপে ধরল। সেদিকে এক নজর তাকে উৎসাহ শীতল গলায় বলল, কোনো ভুটটুত নেই, সব তোর মনের ভুল। অন্ধকারে নিজের ছায়া দেখে হয়তো ভয় পেয়েছিলি, আর পর্যাপ্ত ঘুম না হয় ভুলভাল শুনেছিস। উৎকর্ষ ব্যস্ত হয়ে বলল, আমিও সেটাই বললাম, কিন্তু ও তখন থেকে ভূত ভূত করতেছে। এমনকি ভূত ভেবে আমাকে আচ্ছা মতো চড় থাপ্পড়ও মেরেছে। বলে উৎকর্ষ নিজের চুল আর গালে হাত বোলাতে লাগলো। উষা মাথা চুলকে 32 পাটি দাঁত বের করে উৎকর্ষের দিকে তাকালো। মুখটা গম্ভীর করে ক্ষুব্ধ চাহনিতে উৎকর্ষ ওর দিকে তাকাতে উষা অপরাধী মুখ করে মাথাটা নিচু করলো। উৎসাহ বলল, হয়েছে, এখন সবাই ঘুমাতে যাও। সবাই নিজ নিজ রুমে চলে গেল। ওরা 4 জন বাদে। উষা আবারও বলে উঠল, ভাইয়া, আমি মিথ্যা বলছি না, সত্যি ওখানে কেউ ছিল। উৎসাহ অত্যন্ত শীতল গলায় বলল, ঘুমাতে যা উষা। উষা আর কিছু না বলে যেতে লাগলো। ওর পিছন পিছন উৎকর্ষ যেতে লাগলো। উৎকর্ষের দিকে তাকিয়ে উষা বলল, আচ্ছা, আপনি নিচে গিয়েছিলেন কেন? আমার রুমের সামনে গিয়ে কথা বলতেছিলি, সেটা শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তারপর তোকে খুঁজতে খুঁজতে নিচে গিয়েছিলাম। বলে উৎকর্ষ গাল মালিশ করতে করতে নিজের রুমে চলে গেল। উৎসাহ সন্ধানী দৃষ্টিতে জানালা দিয়ে লনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যিনি উৎসাহের পাশে দাঁড়িয়ে আছে। লন থেকে চোখ সরিয়ে জিনির দিকে তাকিয়ে উৎসাহ বলল, চলো ঘুমাতে যাই। বলে উৎসাহ লাইট অফ করে দিল। তারপর সিঁড়ির দিকে পা বাড়ালো। যিনি হন্তদন্ত হয়ে ওর একটা আঙুল ধরে বলল, আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? জিনির স্পর্শ পেতেই উৎসাহ থমকে গেল। তারপর নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলল, তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। কথাটার মধ্যে কিছু একটা ছিল। যিনি মন্ত্রমুগ্ধের ন্যায় অপলকভাবে উৎসাহের দিকে তাকিয়ে থাকলো। দোতলায় আসতে কেউ ওর হাতে হাত রাখতে যিনি ভয়ে চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে উষাও চিৎকার দিয়ে উঠল।
উৎসাহ শীতল গলায় বলল, তুই এখনো ঘুমাতে যাসনি? একা একা ভয় লাগছিল। আজ জিনি আমার সাথে ঘুমাক না ভাইয়া প্লিজ। উৎসাহ কিছু বলার আগে জিনি বলে উঠল, অবশ্যই থাকবো, আমারও খুব ভয় লাগতেছে। উষা তৃপ্তির হাসি হেসে জিনিকে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। শান্ত চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উৎসাহ নিজের রুমে গেল। সবাই লাইট অফ করে ঘুমিয়ে পড়লেও আবারও লনের ওখানে একটা ছায়া দৃশ্যমান হয়ে উঠল। তারপর দোতলার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে লাগলো। জিনি আর উষা মাথায় নিচু করে একটা 24-25 বছরের সুদর্শন যুবকের সামনে বসে আছে। উমায়েত ফারুকি ওদের জন্য এই ছেলেকে সিলেক্ট করেছে টিউশন পড়ানোর জন্য। জিনি আর উষা অনিচ্ছা সত্ত্বেও মনোযোগ সহকারে সোহানের কথা শুনতেছে। কিছুক্ষণ পড়ানোর পর সোহান বলল, বাহ, তোমরা তো খুব দ্রুতই সবকিছু বুঝে ফেললে। মানুষ বলে সুন্দরীরা নাকি পড়াশোনায় কম পারে, কিন্তু তোমরা সেই কথাটা ভুল প্রমাণ করে দিলে। সোহানের কথা বলার অঙ্গিভঙ্গি দেখে জিনি আর উষা অস্বস্তিতে পড়ে গেল। তা ওর কথার প্রতি উত্তরে মৃদু হাসল। আরও কিছুক্ষণ পড়ানোর পর সোহান চলে গেল। চলে যেতে উষার চোখ শুরু করে জিনের দিকে তাকে বলল, এই ছেলে আমাদের দুজনকে লাইন মেরে গেল নাকি জুলিয়েট? জিনি ভুরু কুচকে বলল, কি জানি, হতেও পারে। উষা আফসোসের সুর তুলে বলল, কিন্তু কোনো লাভ নেই, আমরা দুজনেই বুক। যিনি শান্ত চোখে উষার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বইপত্র গুছিয়ে দুজনে নিচে চলে গেল। উর্মিলা আর মিতা ড্রয়িং রুমে বসে নকশি কাঁথা সেলাই করতেছে। যিনি আগ্রহ ভরে সেটা দেখতে লাগলো। উর্মিলা রহমান এক নজর ওর দিকে তাকিয়ে বলল, শিখতে চাও? যিনি উচ্ছ্বসিত হয়ে মাথা উপর নিচ করলো। তা দেখে দুজা একে অপরের দিকে তাকে মুচকে হাসল। তখনই সদর দরজা দিয়ে উৎকর্ষ লম্বা লম্বা পা ফেলে উষার পাশে গাইলিয়ে বসে পড়ল। ওর মুখের দিকে তাকাতেই উষা চমকে উঠল। উৎকর্ষের ফর্সা গালের বেশ কিছু জায়গায় আঁচড়ের দাগ। সেটা দেখে উষার প্রচণ্ড মায়া হলো। কালোভাবে না জেনে নখ দিয়ে আঁচড় করাটা ঠিক হয়নি। উৎকর্ষর চুপসে যাওয়া মুখের দিকে তাকে গম্ভীর গলায় বলল, দেখছিস না ক্লান্ত হয়ে গেছি, এক কাপ চা কফি বানিয়ে আন। উষা আরও কয়েক মুহূর্ত উৎকর্ষের মুখের দিকে করুণভাবে তাকিয়ে থেকে কিচেনে চলে গেল। কয়েক মিনিট পর কফি আর মলম নিয়ে উৎকর্ষের পাশে গিয়ে বসল। উর্মিলা আর মিতা ইয়াসমিনকে জিনিকে খুব মনোযোগ সহকারে নকশি কাঁথা বানানো শেখাচ্ছে। তা উৎকর্ষের দিকে এখনো খেয়াল করেনি। উষা উৎকর্ষের হাতে কফি দিয়ে মলম বের করে ওর গালে দিতে দিতে লাগলো। এমন কাণ্ডে উৎকর্ষ হতভম্ব হয়ে গেল। আঁচড়ে মলম লাগাতে উৎকর্ষ মৃদু আর্তনাদ করে উঠল। তা দেখে উষা ব্যস্ত কণ্ঠে বলল, ব্যথা করছে? উষার দিকে অপলকভাবে তাকিয়ে থেকে উৎকর্ষ ছোট করে উত্তর দিল, উষা এবার মলম দেওয়ার পাশাপাশি ফু দিতে লাগলো, জ্বালা না করে যেন। উৎকর্ষ মুগ্ধ নয়নে পলকহীনভাবে ওর দিকে তাকিয়ে থাকলো। উষা মলম লাগানো শেষে ওর দিকে তাকাতেই উৎকর্ষ চোখ সরিয়ে মুখটা গম্ভীর করে কাঠ কাঠ গলায় বলল, কাল নিজে আঁচড় কাটলি আর আজ আদিক্ষেতা করে মলম লাগিয়ে দিচ্ছিস, যত সব ঢং। বলে উৎকর্ষ গট গট পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। এতক্ষণে উর্মিলা রহমান ওর দিকে নজর এলো। ব্যস্ত হয়ে বলল, উৎকর্ষ বাবা, কখন এসেছ? উৎকর্ষ মাথা ঘুরে বলল, একটু আগে আসলাম বড় মা, দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার গরম করতেছি। আচ্ছা বলে উৎকর্ষ চলে গেল। উষা হতভম্ব হয়ে বিড়বিড় করে বলল, আঁচড় কাটার পরেও তো এতটা রাগ দেখাননি যতটা মলম লাগানোর পর দেখালেন। আজব তো, হঠাৎ কি হলো ওনার? খাবার টেবিলে উৎকর্ষ গম্ভীর মুখে বসেছিল, একবারের জন্য উষার দিকে তাকায়নি। তারপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। উষার প্রচণ্ড খারাপ লাগতেছে উৎকর্ষের এমন ব্যবহার। বারবার ওর রুমের দিকে তাকাচ্ছে। শেষে অধৈর্য হয়ে উষা উৎকর্ষের রুমের সামনে গিয়ে দরজায় টোকা মেরে বলল, শুনছেন, আমি দুঃখিত কালকের কর্মকাণ্ডের জন্য, আর কখনো করব না। উৎকর্ষ অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করবি না প্লিজ, শেষবারের মতো মাফ করে দিন। উষা এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, চলেছে এখান থেকে। আমি যে উষার কথা সম্পূর্ণ হওয়ার আগেই উৎকর্ষ গর্জন করে বলল, দূরে গিয়ে মর, তবুও আমার এখানে আসিস না। উষার চোখ ছলছল করে উঠল। দ্রুত চোখের পানি মুছে নিয়ে জিনির কাছে চলে গেল। কিছু সময় নীরব থাকার পর উষা বলল, কোথায় গিয়ে মরলে ব্যথা কম লাগবে জুলিয়েট?
যিনি আশ্চর্যান্বিত হয়ে সচকিতে উষার দিকে তাকে বলল, কি ইদানিং কানে কম শুনছিস নাকি? যিনি ভুরুকুসকে বলল, মস্তিষ্ক কি উৎকর্ষ ভাইয়ের রুমের বাইরে ফেলে এসেছিস? কি সব আবল তাবল কথাবার্তা বলছিস? হ্যাঁ, তোর ওই ভাইয়াই বলেছে দূরে গিয়ে মরতে, তাই তোর পরামর্শ চাচ্ছিলাম কত দূরে গেলে ভালো হয়। জেনির কথা জানি হঠাৎ খুব হাসি পেল, কিন্তু উষা রেগে যাবে ভেবে হাসলো না। গলা খাকারি দিয়ে বলল, মরার খুব শখ তোর না? উৎসব ভাইকে বলে তোকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করতেছি, দাঁড়া। উষা ক্ষুব্ধ চাউনিতে জিনির দিকে তাকালো। তা দেখে যিনি মাথা চুরকে বলল, উনি আমার ভাইয়ের মতো, ছোট থেকে ভাইয়া বলে ডেকেছি। যদি কোনোদিন সামনাসামনি দেখিনি, তবু ভাইয়া বলা অভ্যাস হয়ে গেছে। উষা বিরক্তিতে চক্রান্ত শব্দ করে বলল, বেশ তো, ভাইয়া বলেই ডাক। তা বলছি, তোর ভাইয়ের জন্য একটা পাত্রী দেখতে হবে না? যিনি হতভম্ব হয়ে গেল, অস্ফুট স্বরে বলল, পাত্রী দেখবো মানে? তুই তো বললি উৎসাহ ভাইয়া তোর ভাইয়ের মতো, তা ভাইয়ের জন্য একটা সুন্দরী ভাবি আনবি না? রাগ করিস না রোমিও, আমার সময় লাগবে ওনাকে মেনে নিতে। উষা গম্ভীর মুখে জিনির দিকে তাকে বলল, ওকে, 1 মাস সময় দিলাম তোকে, নয়তো আর একটা বিয়ে দিয়ে দেবো ভাইয়ার। আস্তে 1 মাসের মধ্যে ভাই ডাকা বন্ধ করে দেব। গাধা, সেটার কথা বলিনি, ভালোবাসার কথা বলেছি। যিনি চোখ বড় বড় করে উষার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগলো। তখনই উৎসাহ সদর দরজায় ড্রয়িং রুমে প্রবেশ করলো। ভাইকে আসতে দেখেই উষা জিনিকে গুতা মেরে ফিসফিস করে বলল, যা ভাইয়ের জন্য 1 কাপ কফি বানিয়ে আন। বুড়ো থেকে এসে ভাইয়া কফি খেতে পছন্দ করে। যিনি উৎসাহের ক্লান্তিমাখা মুখটার দিকে এক পলক তাকে কফি বানাতে চলে গেল। উৎসাহ চোখের ওপর হাত রেখে সোফায় আতশোয়া হয়ে, ছোট মা 1 কাপ কফি দাও তো। জিনির সম্মুখে দাঁড়িয়ে মিহি কণ্ঠে বলল, এই নিন। জিনির কণ্ঠস্বর কানে যেতে উৎসাহ চোখ থেকে হাত সরিয়ে ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে কফি হাতে নিল। ও কফি নিতে যিনি উষার পাশে গিয়ে বসে ওর কানে কানে বলল, এবার খুশি? প্রতিদিন এই দায়িত্ব পালন করিস, তবেই আমি খুশি।